আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘবালিকে ভালোবাসে গল্পে 61 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। আর ইউর ওকে সিনথিয়া? এমন প্রশ্নে থতমত খেয়ে যায় সিনথিয়া। আপ্রাণ চেষ্টা করে গলার সুর পরিবর্তনে স্বাভাবিকভাবে বলার চেষ্টা করে এইটুকুতেই তীব্র মস্তিষ্ক ধারা ইফরাত উঠে বসে। এই মাথায় খেলার দুনিয়ার সকল অপরাধী ধরতে পারে, তাহলে মিথ্যা বুঝতে পারে না। সহজেই উঠে দাঁড়ায় ইফরাত। দুল খাওয়া দুলনার প্রান্তে বসে আছে ইফরাত। তৎক্ষণে চোখ মুছে শ্বাসসহ বন্ধ করে আসে সিনথিয়ার। যেন শ্বাস ফেলার সে শব্দও স্বপ্নটা বুঝে নিবে ইফরাত। ঝুলন্ত দোলনায় উঠে সিনথিয়ার মুখের দিকে ঝুঁকে আসে ইফরাত। তারপর বলে, হোয়াইট হ্যাপেন সিনথিয়া? সিনথিয়া নিস্তব্ধতা নীরবতা। সাহস ইফরাত সংকোচহীন ভাবে হঠাৎ করে কান পেতে দেয় সিনথিয়ার বুকে। ঘন চুল ভর্তি ইফরাদের মাথা তার গলার খুব নিকটে। এহেদ কাণ্ডে আটকে উঠে সিনথিয়া। হৃৎপিণ্ড যেন শায়রে বাজে উঠে। হৃদয় যেন বুকের খোলাসা ছেড়ে বাড়িয়ে আসবে এখন। ইফরাত স্পষ্ট গলা, কাঁদছিলে কেন? বুকের কাঁপনি কি অতীতের কিছু জানা যায়? বুকের মাথা রেখে জানলো ইফরাত। কান্না তো বোঝা যায় চোখের জলে, তাহলে সে বুকে মাথা দিয়ে কিসের খবর নিচ্ছে? উঠে বসে ইফরাত সিনথিয়াকে টেনে তুলে মাথায় এলোমেলো চুলগুলো সরিয়ে দেয় কপাল থেকে। তারপর ধীর গলায় বলে, কাঁদছিলে কেন? সিনথিয়া অপ্রস্তুত হয়ে যায়। এই মুহূর্তে কি বলবে সে? সত্যিটা সে তো বলতে পারবে না। বলছো না কেন? সিনথিয়া ইফরাতের ভারী গলার সুর শুনে কেঁপে ওঠে। তারপর বলে, কাঁদিনি তো সিনথি, আমি শিওর না হয়ে কথা বলি না। ড্রিম লাইটের মৃদু আলোয় সিনথিয়ার ইফরাতের তীব্র চোখের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। এই মুহূর্তে কি বলবে সে? তবে আজ তার নিস্তার নেই। সিনথিয়া শক্ত ডুব গিলে বলে, বাবা মার কথা মনে পড়েছে, মন খারাপ হচ্ছিল। তোমার হৃদয় পড়তে আমার ভুল করব না। তুমি এত ভাবো? তুমি আমাকে মিথ্যা বলছো সিনথি? কি আছে ওই শীতল গলায়? এত শক্তি কিসের? সিনথিয়া চোখ বন্ধ করে বলে, আপনি দায়িত্ব থেকে আমাকে বিয়ে করেছেন। বিয়ে না করলে আমার জীবন নষ্ট হতো, তাই আমার কোনো কাজে এমনটা হলো জানতে পারিনি। জানি না। বলো কি কারণে মনে হলো? আপনি কিছু বুঝেন না? না বুঝি না, বলো। আমাকে ভালো লাগেনি বলে আপনি এত ডিস্টেন্স মেনটেন করেছেন। আমি আপনার সাথেই যাই না, ওই জন্যই আলাদা রেখেছেন। আর ইউর শিওর? ডিস্টেন্স কমাতে হবে, তাই তো? ইফরাতের কথায় চোখ কুঁচকে তাকায় সিনথিয়া। চোখের দৃষ্টি দেখে ইফরাতকে বুঝে তার কাজ নয়, তার দৃষ্টি ফিরিয়ে নেয়। ইফরাত তীব্র দৃষ্টিতে তাকায় ইফরাত। সিনথিয়ার নিজেকে চিরখানার মতো প্রাণী মনে হয়। চোখ টাড়া করে সিনথিয়া। ইফরাত সহজ গলায় বলে, টাচমি, এই কারণে ইমার্জেন্সি বউ আমি চাইনি। এমন কথায় সিনথিয়ার মুখটা অন্ধকারে ছুঁয়ে যায়। তার মানে সত্যি ইফরাত তাকে কখনোই চায়নি। দায়িত্ববোধ থেকে বিয়ে করেছে, মুখও স্বীকার করেছে। ইফরাত সিনথিয়ার মুখটা দেখে তারপর বলে, দেখো বিয়েটা খুব খারাপ একটা সিচুয়েশন হয়েছে। তোমার মা বাবা এই বিষয়টাও জানে না। সিচুয়েশন নর্মাল হলে আমি তোমাকে বাসায় রেখে আসতাম, দ্যাট সবাইকে জানিয়ে তোমাকে এই বাসায় আনতাম। কিন্তু তোমাকে এখনো না আনলে অফিসিয়ালি রুল অনুযায়ী সিকিউরিটি দিয়ে তোমাকে রাখা হতো। আমি কেন তোমাকে রেখে আসব? আর এইখানে যেহেতু আনা হয়েছে, বাসায় সবাই জানে পছন্দ করেই এনেছি, তাই না? তাহলে তোমাকে অন্য রুমে রাখা উচিত হবে, তাই নিজের রুমেই রেখেছি। তবে বিয়ে হলে নতুন এক জীবন শুরু, সেখানে বাবা মায়ের দোয়া প্রয়োজন আছে, অনেক নিয়ম কানুন আছে। ওইগুলা থেকে তোমাকে কোনো বঞ্চিত করব বলো? তোমার জীবনে সবগুলো আমার স্বার্থ থাকার পরেও কেন অপূর্ণ থাকবো সিনথি? আমি তো ওই জন্যই একটু সময় নিচ্ছিলাম। সিনথিয়া ঠান্ডা গলায় বলে, ভালোবেসে তো বিয়ে করিনি, আমি তো এমনটা চাইনি। অস্ত্রবার ভালোবাসি বলা প্রেমের বিয়েগুলোতে বিচ্ছেদ হয়। ভালোবেসেই বিয়ে করতে হবে এমন রুল আছে? তাহলে কেন বিয়ে করলেন আমাকে? কোনো কারণই নেই। তাহলে তো আমার মন মানবে না। আমি কারো জীবনে বোঝা হয়ে থাকবো না। ইফরাত বলিষ্ঠ হাতে চেপে ধরে সিনথিয়ার হাত, তারপর নামিয়ে নেই মেঝেতে। তারপর টেনে বিছানায় বসায়। দোলনা থেকে বালিশ এনে আগের মতো রাখে। তারপর বলে, উঠো বিছানায়। সিনথিয়া মূর্তির মতো বসে থাকে। ইফরাত তাড়া দেয়। সিনথিয়া বেঁকে বসে মিনমিন গলায় বলে, জোর করে কিছু চাই না আমি। ইফরাত বিছানায় বসে সিনথিয়াকে বলিষ্ঠ হাতের ওপর তুলে বিছানার মধ্যে তুলে দেয়। সিনথিয়া জেদ করে বসে থাকে। ধীর গলায় বলে, আমি সব যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু কেউ ভালো না বেশে দায়িত্ববোধ থেকে সংসার করবে, এটা আমি মানতে পারবো না স্যার। ইফরাত তীব্র দৃষ্টিতে তাকায় সিনথিয়ার দিকে। ঝুম বৃষ্টিতে আশা আলোয় উদাস মুখটি পানে চেয়ে বলিষ্ঠ হাত দিয়ে বাড়িয়ে বুকের খাঁচা এক কলসি মাথাটা চুমুকের মতো টেনে নেয় ইফরাত। হৃদয়ের সারেন বাজে অংশের সিনথিয়া মাথা চেপে ধরে শীতল গলায় বলে, হৃদয়টা কাঁপছে দেখো।
বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে। শোভা জানালার গ্রিল ধরে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। সুমন এখনো ফিরেনি। বাবার ঔষধ খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। হাত শূন্য। এক রাতের ওষুধ যতটুকু খরচ ততটুকু টাকা হাতে থাকলে এই বৃষ্টি জ্বর মাথায় নিয়ে সে বেরিয়ে যেত, কিন্তু তার উপায়ও নেই। দীর্ঘশ্বাস জমে আছে বুকে। সুমনের অপেক্ষা করা বৃথা মনে হচ্ছে। নিজেই মায়ের কাছে যায় শুভা। মা, আমি মেডিসিনের টাকা অনেক আগেই সুমনকে দিয়েছি। কাজের প্রেশারে আমি খবর নিতে পারিনি। তাছাড়া টাকা দিলে ঠিক সময় মেডিসিন এনে দেয়। এবার কেন এমন করলো? বাজারটাও আনেনি। প্রতি মাসে তো সময় মতো বাজার আনে। তুমি আমাকে দিনের বেলায় বলবে না? এটা একটা ব্যবস্থা করা যেত। শেষের বেলায় কেউ বলে সুমনকে বলে আজকের ওষুধটা অন্তত আনতে। কাল না হয় পুরো মাসের ওষুধ আনা যাবে। এই বৃষ্টির রাতে কোথায় থেকে মেডিসিন আনবো এখন? সুমনকে কল দে, ওর ফোন বন্ধ। তাহলে এখন কি হবে শুভা? ওষুধ না খেলে যে শুভার মনটা অশান্তির ছোঁয়ায় কানা কানায় হয়ে ওঠে। আর কত সহ্য করবে? কত সহ্য করা যায়? তারা কি কখনো বুঝবে না নিজের কাছে একটা করি সে কানে না? কখনোই না। শুভা নীরব গলায় বলে, আমার কাছে সত্যিই টাকা নেই, থাকলে আমি ঠিকই চলে যেতাম মা। শুভার মা আশ্বস্ত করে বললেন, আলমারিতে 2-4 টাকা রাখতে রাখতে 1000-5 টাকা জমতে পারে। দেখি গুনে কত টাকা আছে। তোমাদের সম্বল 2-4 টাকা থাকলেও আমার হাতে সত্যিই শূন্য। পৃথিবী আমার জন্য সত্যি অবিশিষ্ট কিছুই নেই। মনের কথাগুলো চুপচাপ নিঃশব্দে বলে গেল শুভা। তবে কেউ জানলো না, কেউ শুনলো না। আলমারি খুলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে শুভার মা। খুচরো পয়সা জমানো মাটির ব্যাংকটা ভাঙা। তালা দেওয়া ডয়ারে সোনারি অলংকারগুলো নেই। তিনি চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, আমার টাকা গয়না গেল কই? শুভা দৌড়ে আসে। ড্রয়িং টেবিলে দেখে শূন্য ডয়ার। মাটির ব্যাংকটাও ভাঙা। অসন সংকেতে যেন ধনির কাপুনি হুমকার দিচ্ছে। কিসের সংকেত দিচ্ছে এসব? শোভা নিস্তব্ধ নিচল। হিসাব যেন মিলছেই না। ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। শোভা মলিন মুখটা নিয়ে সেই দিকে এগিয়ে যায়। দরজা খুলে দেয়। এত রাতে সুমন ছাড়া কেউ আসার কথা নয়। তবে দরজা খুলে সুমনের বন্ধুকে দেখতে পায়। শোভা বলে, তাপস, তুমি এত রাতে? সুমন কই? ওকেই তো ডাকতে এলাম, ফোন বন্ধ তাই বাসায় এলাম। ও তো এখনো ফিরেনি। এত রাতে কোথায় গিয়েছে? ও আজ বাসায় আসেনি? ফোন অফ। কিন্তু ওকে তো খুব দরকার, না হলে চলবেই না আপু। আমাকে বলতে পারো। ও চললেই এমন বলবো। আসলে কি যে কিভাবে যে কি বলি। নো প্রবলেম, ইউ ক্যান শো। অ্যাকচুয়ালি ওই সেদিন বলল আঙ্কেল নাকি খুব অসুস্থ, টাকা লাগবে 7 দিনের জন্য। এরপরে শুভা আপু ম্যানেজ করে দিয়ে দিবে। আমার কাছে সেমিস্টার ফ্রি ছিল, খুব রিকোয়েস্ট করে সেই দিন টাকাগুলো দেই। আমি ভাবলাম যেহেতু বিপদ আর ভার্সিটির টাকা 7 দিন পরে দিলেও তেমন কিছু হবে না, পরে দিয়ে দিলাম। প্রায় 10 দিন হয়ে গিয়েছে, এখনো টাকা দেয়নি। যদি আমার টাকা হতো এটা কোনো ম্যাটার ছিল না। ভার্সিটি থেকে বাবাকে কল দিয়ে টাসমি অফ আপু, বাবা উল্টাপাল্টা ভেবে নিবে, সন্দেহ করবে। টাকা যদি কালকের মধ্যেই একটু ম্যানেজ করে সুমন দিত। কথাগুলো তীরের মতো গেঁথে গেঁথে পড়ছে শুভা। তবে দদ্দবন্ধ হয়ে ক্ষত মুখে সুন্দর হাসি ঝুলিয়ে শোভা বলল, আমি তো জানতাম না ভাই, সুমন পরিবারের জন্য এত চিন্তা করে, জানাই ছিল না। কালকের মধ্যে আমি টাকা পাঠিয়ে দিব। ভিতরে এসো, বসো। আজকে না আপু, আরেকদিন আসবো। আজ যাই, কিছু মনে করবেন না আপু প্লিজ। আরে না। তাপস চলে যায়। দরজা লাগিয়ে শুভা। পিছনে তার মা দাঁড়িয়ে। দুজনের চোখে চোখ রেখা হয়, কথা হয়। অশুভ কিছুর আজ দুজনের হৃদয়কে উকি দিচ্ছে। শুভা নিস্তব্ধ নীরব, বুকটা ভারী হচ্ছে ক্রমেই। মার্জিনা বেগম অপ্রত্যাশী ঘটনা সহ্যে অবলম্বন করে নিজেকে মনকে সামলে দিতে পারছে না। জ্ঞান হারানোর পর শাফিন আহমেদ আর শিশির মার্জিনা বেগমকে বিছানায় শুয়ে দিয়েছেন। একটা লাল রঙের মগের ছোট্ট হাত ধরে মামির মাথায় পানি ঢেলে দিচ্ছে তিথি। তবে জ্ঞান ফেরার মামির রাক্ষসের দৃষ্টি দেখে সে দূরে সরে গিয়েছে। কুটুস মাথায় মুছে দিচ্ছে। মার্জিনা বেগম অনবরত উল্টাপাল্টা বলেই চলছেন। শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে সবটা সয়ে যাচ্ছেন। সয়ে এসেছে এতকাল। তিথির পক্ষ নিয়ে কিছু বলতে গেলেই বাসায় ছোটোখাটো যুদ্ধ বেঁধে যায়। শান্তির জন্য তাকে চুপ করে থাকতে হচ্ছে। শিশির বা শাফিন আহমেদ এর সামনে মার্জিনা বেগম তিথির গায়ে হাত তুললেন না। তবে কুটুস ঠিকই খবর দিত শিশিরকে। তবে মাকে বোঝানোর সাধ্যতা ছিল না। তবে আজ সব সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। মার্জিনা বেগম রাক্ষসের হুমকার দিয়ে বলে উঠলেন, ওকে আমার সামনে থেকে যেতে বল। রক্তের দোষ এসব। আমি আগেই বলেছিলাম এই মেয়েকে আমি রাখবো না।
আবার দয়ার শরীর ফেলেও দিতে পারি না, তাই এতদিন খেতে হলো। দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি এতদিন। এক কোণে নিবিড়ে তিক্ত চোখে জল ফেলে ফেটছে তিথি, হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। এই দিনের ভয় পেয়েছিল সে, আর সেই ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কি চলছে কি হচ্ছে কিচ্ছু বুঝছে না। চিরজীবনের জন্য শিশিরকে হারাতে হবে। আচ্ছা, জীবনের কোনো দুঃখ বেশি, পরিবার হারানো, জীবনের সাথে যুদ্ধ করে বড় হয়ে ওঠা, নাকি ভালোবাসার মানুষটাকে হারানো? এক জীবনে সব হারিয়ে ফেলেছে সে। একটা মানুষের সব হারিয়ে যায়, কিছুই কি অবশিষ্ট থাকে না? গভীর ভাবনার ছেদ ঘটে মার্জিনা বেগমের হুঙ্কারে। এক সপ্তাহের মধ্যে এই মেয়ের বিয়ের ব্যবস্থা করবে। ওকে আমি আর এখানে রাখবো না। আর এক সপ্তাহের মধ্যে আমি আমার ছেলেকেও বিয়ে করাবো। বুলেটের গতিতে বুক ছেদ্র হয়ে যায় তিথির, চোখ ফেটে উপচে উঠে হৃদয়ে রক্তক্ষরণ। শরীরের ভার রাখতে না পেরে দেওয়ালে ফিট ঠেকিয়ে তিথি। শিশির তখনও নিস্তব্ধ নীরব, ধৈর্যের পরীক্ষা চলছে তার। শাফিন আহমদ বললেন, শিশির আম্মা, খুব বেশি হয়ে যাচ্ছে না এখন? তুমি কি এখনো নিজের জিদের বাইরে যেতে পারো না? হুমড়িমিয়ে উঠে বসে মার্জিনা বেগম, শরীরে ওড়না জড়িয়ে চেঁচিয়ে বলে, শোনো, তোমার জন্য, তোমার বোনের জন্য আমার ভাইয়ের জীবন এইটুকু শাস্তি পায়নি। তোমাদের রক্ত খারাপ। তোমার বোন একসময় রক্ত লাইনিং করে আমার পুরো পরিবার সম্মান নষ্ট করেছে, আবার একটা জন্ম দিয়ে গিয়েছে, সেটাও আমার জীবন ধ্বংস করছে। কখনো কিছু বলতে পারিনি আমি। এদের জন্য আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। শাফিন আহমেদ হুমকার দিয়ে বললেন, স্টপ, অনেক হয়েছে। বাচ্চা শুধু আমার বোনের নাকি তোমার ভাইয়েরও ছিল? ভাগ্যিস আমার বোনের হয়তো হয়েছে তিথি, তোমার ভাইয়ের মতো হলে তো ক্রিমিনাল হতো। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।